দক্ষিণ পূর্ববঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি সীমান্ত শহর বনগাঁ। এই জনপদের আদি নাম বনগ্রাম। শহরটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। কাছেই পেট্রাপোল, ভারতের সবথেকে বড় স্থলবন্দর ও উল্লেখযোগ্য সীমান্তবর্তী এলাকা। ইছামতি নদীর তীরে বনগ্রাম বা বনগাঁর মোট আয়তন প্রায় ১৪ বর্গ কিলোমিটার। বনগাঁ মহকুমার নীল বিদ্রোহের প্রাণকেন্দ্র হিসেবে ইতিহাসের পাতায় স্থান পেয়েছে এই শহরটি। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বনগাঁ কিন্তু ঐতিহ্যের নাম। এই শহরটি জুড়ে রয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামের অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য। এই মুহূর্তে জিও বাংলার পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি বনগাঁয়। আপনাদেরকে বনগাঁ শহরটি একটু ঘুরে দেখাবো। এক অর্থে বলা হয় বনগাঁ কিন্তু ঐতিহ্যের শহর। আসুন দেখে নেওয়া যাক বনগাঁয় কি কি দেখাতে পারি আপনাদের। বাংলায় নীল বিদ্রোহের পর 1862 সালের শেষের দিকে নদিয়া জেলার ম্যাজিস্ট্রেট হর্সেলভ বারাসাত জেলার ম্যাজিস্ট্রেট অ্যাসলে ইডেন বনগাঁয় আসেন। তারা দুর্দশাগ্রস্ত নীল চাষীদের কাছে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বনগাঁ শহরকে কেন্দ্র করে বনগাঁ মহকুমা গঠনের ঘোষণা করেন। বনগাঁ মহকুমাটি 1863 সালে তৎকালীন নদিয়া জেলার একটি মহকুমা হিসেবে গড়ে ওঠে। প্রশাসনিক সুবিধের জন্য 1882 সালে বনগাঁ শহর সহ বনগাঁ মহকুমাকে নদিয়া জেলা থেকে পৃথক করে যশোর জেলার সঙ্গে যুক্ত করা হয়। ঐতিহাসিক এই শহর বরাবরই শিল্প চর্চায় উৎসাহী। নীল দর্পণ নাটকের স্রষ্টা দীনবন্ধু মিত্র থেকে শুরু করে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য চর্চায় বনগাঁর নামকে দেশবাসীর কাছে পরিচিত করেছেন। দীনবন্ধু মিত্রের জন্ম বনগাঁ মহকুমার চৌবেরিয়া গ্রামে। নীল চাষের জন্য সাধারণ কৃষকদের ওপর নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তার লেখা নীল দর্পণ নাটক গোটা দেশে শোরগোল ফেলেছিল। 1908-এ ইংরেজ বিদ্বেষী এই অজুহাতে এই নাটকের অভিনয় নিষিদ্ধ করা হয়। এই নাটকের অনুবাদ নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। এই অনুবাদ প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে দেশে উত্তেজনা সৃষ্টি হয় এবং জেমস লং এর জরিমানা ও কারাদণ্ড হয়। তার জরিমানার টাকা আদালতে দিয়ে দেন কালীপ্রসন্ন সিংহ। সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় শঙ্কর নামে যিনি বাংলা সাহিত্যে চিরকালীন জায়গা করে নিয়েছেন, তারও জন্মভিটে বনগাঁয়। নীল চাষ, নীল কর আর ইংরেজদের অত্যাচারের বহু কাহিনী জুড়ে রয়েছে বনগাঁর মোল্লাহাটির আনাচে কানাচে। আর এই মুহূর্তে আমি রয়েছি বনগাঁর মোল্লাহাটিতে, আর এখানে এই গ্রামে রয়েছে এক নীলকুঠি, আর সেটাই এই মুহূর্তে আপনাদের আমি দেখিয়ে দেব। এই নীলকুঠির জুড়েও কিন্তু রয়েছে হাজারো ইতিহাস, রয়েছে অনেক ইতিহাসের গল্প যা আজও অজানা। তবে কিন্তু এই নীলকুঠি এখন ভগ্নপ্রায় অবস্থায় এখানে রয়েছে। তাও চলুন আপনাদের একবার দেখিয়ে দেওয়া যাক। জায়গাটা দেখে বুঝতে পারছেন যে কিরকম একটা বেশ গা ছমছমে পরিবেশ রয়েছে। তার কারণ এই মুহূর্তে আমি রয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভয়ারণ্যে, মানে তারই স্মৃতি উদ্দেশ্যে এই অভয়ারণ্যটি রয়েছে। এইটি কিন্তু বেশ আন্ডার মেইনটেনেন্স এই মুহূর্তে রয়েছে আমি বলতে পারি।
তবে ব্যাপারটা হচ্ছে যে এইখানে আসলে কিন্তু একটা অন্যরকম ভাইব আপনারা পাবেন, আর এখানে পিকনিক স্পটও রয়েছে, সুতরাং আপনারা এখানে সপরিবারে এলে, বন্ধু বান্ধবদের সাথে এলে পিকনিকও করতে পারবেন। আসুন আমাদের সাথে ঘুরে দেখা যাক এই অভয়ারণ্য। এবার আমরা যাব ইছামতির ঘাট, বনগাঁ ইছামতির শহর। আপনারা বনগাঁ এলে দেখে নিতে পারেন ইছামতির ঘাট। ইছামতি নদীর ওপর নির্মিত রাখালদাস বন্দ্যোপাধ্যায় সেতু ও রায় ব্রিজ থেকে নদীর প্রাকৃতিক শোভা দেখা যায়। এখন আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে প্রত্নতত্ত্ববিদ, বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ভিটে বাড়িতে। তবে এখানে কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায় বসবাস করতেন না, তার ছোট দাদু গৌরদাস বন্দ্যোপাধ্যায় এই বাড়িটি নির্মাণ করেছিলেন এবং প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় রাখালদাস বন্দ্যোপাধ্যায় এখানে আসতেন, দুর্গাপুজো পালন করতেন। আর এখানে যে দেখছেন ঠাকুর দালান রয়েছে, এটা কিন্তু গৌরদাস বন্দ্যোপাধ্যায়ের হাতেই নির্মাণ করা হয়েছিল। এটা নিয়ে কিন্তু একটা খুব সুন্দর গল্প রয়েছে, বনগাঁয় সবাই এই গল্পটি বলে থাকেন, লোককথা হিসেবে প্রচলিত আপনি বলতে পারেন। এখানকার দুর্গা ঠাকুরটা কিন্তু একদম অন্য রকম হয়। এই মুহূর্তে যদিও দেবী মূর্তি নেই, তবে যখন গৌরদাস বন্দ্যোপাধ্যায় একবার পুজোর প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি স্বপ্নাদেশ পান এক অদ্ভুত দেবী মূর্তির। সেই দেবীর 10টি হাতের মধ্যে, মানে দুর্গার 10টি হাতের মধ্যে 2টি হাতই একমাত্র বড় এবং বাকি 8টি হাত ছিল হচ্ছে একদম ছোট ছোট বিড়ালের হাতের মতো। সেই থেকে এই দেবীর নাম হয়ে যায় বিড়াল হাতি দুর্গা। আর আগে এখানে বলি প্রথা প্রচলন ছিল, তবে এখন কিন্তু সেটা নেই। চলুন আমাদের সাথে ঘুরে দেখা যাক প্রত্নতত্ত্ববিদ, বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ভিটে বাড়ি। এবার চলুন যাওয়া যাক সিদ্ধেশ্বরী ও সিদ্ধেশ্বর মন্দিরে। গারাপোতা অঞ্চলে সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি। সিদ্ধেশ্বরী মন্দিরের প্রায় মুখোমুখি রয়েছে শিব মন্দিরও। এই শিব মন্দির আবার তৈরি হয়েছে তারকেশ্বর শিব মন্দিরের আদলে, নাম তার সিদ্ধেশ্বর শিব মন্দির। বনগাঁ এলে অবশ্যই কিন্তু পাশাপাশি এই শিব কালীর মন্দিরটি দেখে আসতে পারেন। এবার চলুন যাওয়া যাক পেট্রাপোল বর্ডার দেখতে। বাংলাদেশ আর ভারতবর্ষের সংযোগস্থল পেট্রাপোল। ভারতবর্ষের বর্ডার পেট্রাপোল আর বাংলাদেশের বেনাপোল। এক পাশে বাংলাদেশ, আরেক পাশে ভারতবর্ষ। পেট্রাপোল বর্ডারে বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধের সাথে বাংলাদেশ আর ভারতের জাতীয় পতাকা চোখে পড়বে আপনাদের। রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থাও। এখানে আপনারা এলে বিএসএফ বাহিনীর প্যারেডও দেখতে পারেন। আদি গঙ্গার ইছামতির নদী তীরে 7 ডাকাতের দল এসে দেবী কালিকাকে প্রতিষ্ঠা করেছিল এক বটগাছের নিচে। আজও এখানে সেই মন্দিরটি রয়েছে। লোকমুখে এই মন্দিরটির নাম হয়ে গিয়েছে তাই 7 ভাই কালী মন্দির। আর এই 7 ভাই কালীতলা বা কালী মন্দির কিন্তু ঐতিহ্যের আরো এক নাম। বনগাঁয় আসলে অবশ্যই কিন্তু এই মন্দির আপনারা ঘুরে দেখতে পারেন। আসলে আমাদের সাথে দেখে নেওয়া যাক এই মন্দির চত্বর আর জেনে নেওয়া যাক এর ইতিহাস। আর আপনারা দেখছেন এখানে ভগবানকে আমরা দেখতে পাচ্ছি, মা কালীর
অপরূপ রূপ এখানে রয়েছে। আসুন তাহলে মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই। কথিত আছে অবিভক্ত বাংলায় যশোরের জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল 7 জন ডাকাতের একটি দল। কালীচরণ, কালীপ্রসাদ, কালীকিঙ্কর, কালীপ্রসন্ন সহ মোট 7 জন সম্পর্কে তারা ছিল আপন ভাই। ডাকাতি করে ফেরার পথে তারা কালী মূর্তির দেখা পায়। জমিদার বাড়ির সমস্ত কিছু নেওয়ার পর মন্দিরের বাসন সামগ্রীও ডাকাতি করে তারা। ডাকাতির পরে জমিদার বাড়ির মন্দিরের জাগ্রত মা ডাকাতদের উদ্দেশ্যে আদেশ দেন। ওই ডাকাত দল দেবী কালিকার আদেশে কালী মূর্তিও তাদের সঙ্গে করে নিয়ে আসে। দেবীর নির্দেশ মতোই শ্মশানের পাশে ইছা নদীর পাড়ে বট গাছের তলায় কালী মূর্তি প্রতিষ্ঠা করে। মন্দির হয়ে ওঠে বনগায়। সেই মন্দিরই 7 ভাই কালীতলা নামে পরিচিত। এবার আমরা যাব লোকনাথ বাবার মন্দিরে। বনগায় এই মন্দির ভীষণ বিখ্যাত। 12 পল্লী শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির দেখতে দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। লোকনাথ ব্রহ্মচারী জন্মতিথিতে প্রচুর ভক্ত সমাগম হয় এখানে। অপূর্ব সুন্দর ভাস্কর্যে গড়ে উঠেছে লোকনাথ বাবার এই মন্দিরটি। সঙ্গে রয়েছে 36 ফুট বিশাল এক শিব মূর্তিও, যা দেখলে আপনার মনে হবে স্বয়ং মহাদেব যেন বিরাজ করছেন এই লোকনাথ মন্দিরে। এবার জেনে নিন কিভাবে যাবেন বনগাঁর এই বিখ্যাত জায়গাগুলি দেখতে। আপনারা সড়ক পথে এলে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে চাকদা থেকে যশোর রোডে এসে এই জায়গাগুলি দেখতে পারেন। এছাড়াও ট্রেন পথে আসতে গেলে শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ লোকালে পৌঁছতে পারেন ইতিহাসের শহর বনগাঁয়। তাহলে আর ভাবছেন কেন, উইকেন্ডে ঘুরে আসুন বনগাঁ থেকে। এরকম আরো অনেক আপডেটসের জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।